প্রথমেই দেখে নেব আজকে 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। মাদ্রাসায় যা বরাদ্দ করা হয়েছে তাতে প্রশ্ন উঠবেই, অগ্নিমিত্রার সমর্থনে হিসেব দিলেন শুভেন্দু। নজরে বিধানসভা নির্বাচন, ঘরে ঘরে বাজেট পৌঁছে দিতে সব জেলায় সাংবাদিক বৈঠক তৃণমূলের। চেন্নাইয়ে হঠাৎ একগুচ্ছ কাকের মৃত্যু, বার্ড ফ্লু নিয়ে বাড়ছে আতঙ্ক, আপনি কতটা ঝুঁকিতে? বিধানসভা ভোটের আগে 1444 কেন্দ্রীয় পর্যবেক্ষকের ব্রিফিং শেষ, কড়া বার্তা নির্বাচন কমিশনের। যুবসাথী ভাঁওতা, ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে 3000 দেবে বিজেপি, বিধানসভায় শুভেন্দু। বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে কত করা হচ্ছে, নবান্ন থেকে মিলল নয়া ইঙ্গিত। বিজেপির রাজ্য সম্পাদকের বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ, মামলা দায়ের করলেন দলেরই নেতা। ইসলামাবাদে জুম্মার নামাজের সময়ে মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে 22। ভাতা বাড়লেও খুশি নন তৃণমূল বিরোধী আশা কর্মীরা, কাজকর্ম শিখেই তুলে আন্দোলনে। আমরা ক্রিমিনাল নই, অগ্নিমিত্রা সাম্প্রদায়িক তাস খেলতেই তুলোধনা ফিরহাদের। এক ধাক্কায় 1.91 লক্ষ টাকা কমল রূপোর দাম, সস্তা সোনাও মুখে হাসি ফুটল ক্রেতাদের। দুর্নীতির অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। ডোমজুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়লেন পাড়া প্রতিবেশীরা। বিজেপির রাজ্য সম্পাদকের বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ, মামলা দায়ের করলেন দলেরই নেতা। বস্তা পচা ইস্যু নিয়ে চার্জশিট কর্মসূচি বিজেপির, দলের অন্দরেই হাসির রোল, খোঁচা তৃণমূলের। পকেটে আসবে বাড়তি টাকা, খুশিতে আবির খেলায় মাতল বাংলার মা বোনেরা। মৃত্যুকূপে ঠেলে দেওয়া হয়েছিল শ্রমিকদের, মেঘালয়ে কয়লা খনি বিস্ফোরণে তোপ অভিষেকের। 1.50 কোটি টাকা আয়কর জরিমানা দিতেই হবে থালাপতি বিজয়কে, নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের। রাজ্য বাজেট নিয়ে প্রচারে নামছে তৃণমূল, নির্বাচনের মরশুমে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। এখনই ইরান ছাড়ুন, মার্কিন নাগরিকদের সতর্ক করে দিল আমেরিকা। 3 দশক পর বাংলায় এক দফায় ভোট, সিইও দপ্তরের প্রস্তাবে আপত্তি কমিশনের। আজন্ম সিপিএম করেন, বাংলার বাড়ি পেয়ে মমতাকে ধন্যবাদ হুগলির সেই বাম নেতার। বাংলা 4 জায়গায় বাড়ছে এসআইআর শুনানির সময়সীমা, পিছবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। না কাফু না দাঙ্গা, ইউপিতে সব চাঙ্গা, হরিদ্বারে হুঙ্কার যোগীর। শিশির বাবুর ছেলে নাকি মোদির বেটা, পিতৃ পরিচয় দিয়ে বেনজির বাগযুদ্ধ শুভেন্দু উদয়নের। শেষ হয়ে গেল পরমাণু যুদ্ধ বিরোধী শেষ চুক্তি, পৃথিবীর আকাশে ঘনাচ্ছে পারমাণবিক যুদ্ধের মেঘ। বাদ প্রায় 3 কোটি, যোগীর উদ্বেগের পরই উত্তরপ্রদেশে এসআইআর সময়সীমা আরও 1 মাস বাড়াল কমিশন। আপনার দল কত ভোট পেয়েছে, সুপ্রিম কোর্টে পিকের দলকে ভর্ৎসনা বিচারপতির। রাজ্যে এক দফায় ভোট, সিইও দপ্তর তাই চাইছে, নিরাপত্তা ও স্বচ্ছ নির্বাচন চায় বিজেপিও। লক্ষ্মীর ভাণ্ডারে তো 500 বাড়ল, বার্ধক্য ভাতা কি 1000 টাকায় থাকছে? প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশের সঙ্গে সঙ্গেই তাকে ভোটের আগে জনজীবনের সঙ্গে যুক্ত করে তুলে ধরার কৌশলে নেমে পড়ল শাসক দল তৃণমূল কংগ্রেস। বাজেট ঘোষণার পরের দিনই রাজ্যের প্রতিটি জেলায় একযোগে সাংবাদিক বৈঠক করেছে তৃণমূল। লক্ষ্য একটাই, বাজেটে ঘোষিত ভাতা বৃদ্ধি, নতুন প্রকল্প এবং সরকারি কর্মীদের স্বস্তির বার্তা দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। দলীয় সূত্রের দাবি, এই প্রচার পরিকল্পনা ছিল আগে থেকেই তৈরি। সেই অনুযায়ী জেলা সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি, সাংসদ, বিধায়ক এবং পুরসভার চেয়ারম্যানরা নিজ নিজ জেলায় সাংবাদিকদের মুখোমুখি হন। বৈঠকগুলিতে জটিল বাজেটের পরিসংখ্যান নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কোনো ঘোষণার কী প্রভাব পড়বে সেটাই সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে অন্তর্বর্তী বাজেটকে কেন্দ্র করে এই সমন্বিত প্রচার স্পষ্টতই ভোটমুখী কৌশলের অংশ। এবারের বাজেটে একাধিক জনকল্যাণমূলক ঘোষণাকে বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। লক্ষ্মীর
ভাণ্ডার প্রকল্পে উপভোক্তাদের মাসিক ভাতা 500 টাকা বাড়ানোর সিদ্ধান্ত সেই তালিকার শীর্ষে। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের মাসিক পারিশ্রমিক 1000 টাকা বাড়ানোর পাশাপাশি একই হারে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়কদের ক্ষেত্রেও। যুব সমাজকে লক্ষ্য করে নতুন প্রকল্প ঘোষণা করেছে সরকার। মাধ্যমিক পাস যুবক যুবতীদের জন্য বাংলা যুবসাথী নামে নতুন ভাতা প্রকল্প চালু করার কথা জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষা বন্ধুদের ভাতাও মাসে 1000 টাকা করে বাড়ানো হয়েছে। সিভিক ভলেন্টিয়ার ও গ্রিন পুলিশের বেতন বৃদ্ধির জন্য বাজেটে 150 কোটি টাকা বরাদ্দ করার কথাও উল্লেখ করা হয়। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য বাজেটে বিশেষ স্বস্তির বার্তা রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আওতায় পেনশনভোগীরা 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পান। নতুন ঘোষণায় জানানো হয়েছে, চিকিৎসা খরচ এই সীমা ছাড়ালে অতিরিক্ত ব্যয়ের 75% ক্যাশলেস পরিষেবার আওতায় আসবে। একই সঙ্গে 7ম পে কমিশনের প্রস্তাবও দেওয়া হয়েছে। এইসব ঘোষণাকে ভোটের আগে নিজেদের উন্নয়নমূলক কাজের প্রমাণ হিসেবে তুলে ধরতে চাইছে তৃণমূল। তাই বাজেট পেশের পরদিন থেকেই রাজ্য জুড়ে সংগঠিত প্রচারে জোর দেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী বাজেটকে ঘিরে এই ধারাবাহিক প্রচার আগামী বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের কৌশলগত প্রস্তুতিরই স্পষ্ট ইঙ্গিত। 5 রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় পর্যবেক্ষক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করল নির্বাচন কমিশন। অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য নিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ব্রিফিং পর্ব গতকাল শেষ হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের উদ্যোগে এই ব্রিফিং আয়োজন করা হয়েছিল দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, 5 ও 6 ফেব্রুয়ারি দুদিন ধরে 3টি পর্যায়ে এই ব্রিফিং বৈঠক অনুষ্ঠিত হয়। মোট 1444 জন আধিকারিক এই কর্মসূচিতে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন 714 জন জেনারেল অবজারভার, 233 জন পুলিশ অবজারভার এবং 497 জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক। ভোট পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে তাদের বিস্তারিতভাবে অবহিত করা হয়। ব্রিফিং চলাকালীন পর্যবেক্ষকদের নির্বাচনী তালিকা প্রস্তুত, ভোট গ্রহণের প্রক্রিয়া, নির্বাচনী ব্যয়ের উপর নজরদারি, তথ্য প্রযুক্তি ও মিডিয়া সংক্রান্ত বিধিনিষেধ সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি ইভিএম ব্যবহারের একটি সরাসরি প্রদর্শনীও দেখানো হয়, যাতে সরজমিনে কাজ করার সময় কোনো বিভ্রান্তি না থাকে। ব্রিফিংয়ের শেষ দিনে পর্যবেক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশী। এই বৈঠকে পর্যবেক্ষকদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন বাস্তব সমস্যার উত্তর দেন কমিশনের শীর্ষ কর্তারা। মুখ্য নির্বাচন কমিশনার তার বক্তব্যে স্পষ্ট করে জানান, ভারতের নির্বাচন সংবিধান ও আইনের নির্দিষ্ট কাঠামোর মধ্যেই পরিচালিত হয়। কমিশনের নির্দেশিকা থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই বলেও তিনি পর্যবেক্ষকদের সতর্ক করেন। তিনি বলেন, গত 1 বছরে কমিশন যে নতুন উদ্যোগগুলি নিয়েছে তার পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আরও কিছু নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সমস্ত নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার দায়িত্ব পর্যবেক্ষকদের উপরই বার্তায়। ভোট যাতে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হয় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেন তিনি। সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন 1951 20B ধারার অধীনে নির্বাচন কমিশন কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নিয়োগ করে। মাঠ পর্যায়ে নির্বাচন ব্যবস্থাপনা সুষ্ঠু ও কার্যকর করতে কমিশনকে সহায়তা করাই তাদের মূল দায়িত্ব। এই কেন্দ্রীয় পর্যবেক্ষক ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নতুন করে সংঘাত দেখা গেছিল নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গের 25 জন সিনিয়র অফিসারকে কেন্দ্রীয় অবজারভার হিসেবে নিয়োগের তালিকা প্রকাশ করে কমিশন। ওই তালিকায় রয়েছেন রাজ্যের বর্তমান স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা সহ 15 জন IAS এবং 10 জন IPS আধিকারিক। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নবান্ন কমিশনের কাছে আর্জি জানিয়েছিল। রাজ্যের যুক্তি ছিল, ভোটের মুখে শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের বাইরে পাঠানো হলে রাজ্যের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে স্বরাষ্ট্র সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিককে কেন্দ্রীয় অবজারভারের দায়িত্বে পাঠানো হলে পরিস্থিতি সামলানো কঠিন হতে পারে। সেই কারণেই বিকল্প নাম প্রস্তাব করে মোট 17 জন আধিকারিককে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানানো হয়।
কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দেয় এমন কোনো আর্জি তারা মানছে না। যাদের নামে এই আবেদন জমা পড়েছিল তাদের নির্ধারিত দিন ও সময়ে বৈঠকে অংশগ্রহণ করতেই হবে। পাশাপাশি আরও নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট এই সিদ্ধান্ত দ্রুত সকল আধিকারিকের নজরে আনা বাধ্যতামূলক। রাজ্য বাজেট অধিবেশনে সরকারকে একের পর এক তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাজেট বিতর্কে অংশ নিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ভোট অন অ্যাকাউন্টস আর পূর্ণাঙ্গ বাজেট এক বিষয় নয়। তার অভিযোগ, রাজ্য সরকার কার্যত একটি নির্বাচনী ইস্তেহারকে বাজেটের মোড়কে পেশ করেছে। সামনে বিধানসভা নির্বাচন থাকায় এইসব ঘোষণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য, বাজেটে যেসব বরাদ্দের কথা বলা হয়েছে তার অনেকটাই বাস্তবায়িত হবে না। ফেব্রুয়ারি মাস থেকে কিছু প্রকল্প কার্যকর করার কথা বলা হলেও সেগুলি আদৌ শুরু হবে কিনা তা নিয়ে তার গভীর সংশয় রয়েছে। বিরোধী দল হিসেবে এই বাজেটের বিভিন্ন প্রস্তাবের সঙ্গে তারা একমত নন বলেও তিনি জানান। কৃষকদের জন্য বাজেটে উল্লেখযোগ্য কিছু নেই বলেও তিনি অভিযোগ করেন। বক্তব্যে তিনি প্রাক্তন বিধায়কদের পেনশন বৃদ্ধির আবেদন জানান। একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ভবিষ্যতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এই প্রকল্পে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। সম কাজের জন্য সম বেতনের প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য সরকার এই মৌলিক দাবিকে সম্পূর্ণ উপেক্ষা করেছে। তার অভিযোগ, যারা আগে ১,০০০ টাকা পেতেন ভবিষ্যতেও তারা সেই টাকাই পাবেন। নতুন কোনো বাস্তব আর্থিক সুবিধা মিলবে না। বেকার যুবকদের জন্য বাজেটে ১,৫০০ টাকা দেওয়ার ঘোষণাকেও তিনি কটাক্ষ করেন। বিরোধী দলনেতা স্মরণ করিয়ে দেন, রাজ্যে একসময় যুবশ্রী নামে বেকার যুবক যুবতীদের জন্য একটি প্রকল্প চালু হয়েছিল। মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে সেই প্রকল্পের ঘোষণা করেছিলেন এবং ১ লক্ষ বেকারকে মাসে ১,৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারীর দাবি, সেই প্রকল্প কার্যত মুখ থুবড়ে পড়েছে। তার ভাষায়, বর্তমান যুবসাথী প্রকল্প আসলে একটি ভাঁওতা। চাকরির প্রশ্নে আরও তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, রাজ্যের ৫১টি কর্ম বিনিয়োগ কেন্দ্রে কার্যত তালা ঝুলছে। চাকরি চুরির অভিযোগে সরকার কোণঠাসা বলে বাজেটে নতুন চাকরির কোনো স্পষ্ট প্রভিশন রাখা হয়নি বলে তার দাবি। তার বক্তব্য, সরকার চাকরি দেওয়ার পথ ছেড়ে ভাতা নির্ভর ব্যবস্থার দিকে এগোচ্ছে। রাজ্যের আর্থিক অবস্থার প্রশ্ন তুলে বিরোধী দলনেতা বলেন, গত ১৫ বছরের হিসাব রাজ্য সরকারকে দিতে হবে। কেন রাজ্যের ঋণের বোঝা বেড়ে ২ লক্ষ কোটি টাকায় পৌঁছল সেই প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি ষষ্ঠ পে কমিশনের সুপারিশ অর্ধেক করে কার্যকর করা হয়েছে কেন এবং সপ্তম পে কমিশন এখনও চালু হয়নি এই প্রশ্নও তোলেন শুভেন্দু অধিকারী। সবশেষে বিধানসভার বাজেট বিতর্কে চন্দ্রিমা ভট্টাচার্য জবাবি ভাষণ দেওয়ার সময় অশোক লাহিড়ীকে নিয়ে কটাক্ষ করেছেন। এই অভিযোগ তুলে ওয়াকআউট করে বিজেপি। বিরোধী দলনেতা জেলা পূর্ব মেদিনীপুরে বিজেপির কোন্দলে আলোড়ন পড়ে গিয়েছে। কারণ এবার বিজেপির রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতির বিরুদ্ধে দফায় দফায় প্রায় ৯১,৬৫,০০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুললেন পাঁশকুড়া বিজেপির প্রবীণ নেতা নারায়ণ কিঙ্কর মিশ্র। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এমনকি পাওনা টাকা ফেরত চাইতে গেলে উল্টে নারায়ণ কিঙ্কর মিশ্রকে মাথায় বন্দুক ঠেকিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে সিন্টু সেনাপতির বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমন অভিযোগ সামনে আসায় অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। এদিকে নারায়ণ কিঙ্কর মিশ্রের অভিযোগ, তাকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হবে এবং দলের উচ্চ পদ পাইয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতি। আর এই প্রলোভন দেখিয়ে দফায় দফায় মোট ৯১,৬৫,০০০ টাকা নিয়েছে সিন্টু সেনাপতি বলে অভিযোগ নারায়ণ কিঙ্কর মিশ্রের। এখানে শেষ নয়। একটা সময় নারায়ণবাবুকে সল্টলেকে আটকে রেখে তার জমি বিক্রি করিয়ে সিন্টু আর তার সাঙ্গপাঙ্গরা জোর জবরদস্তি করে বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ নারায়ণ কিঙ্কর মিশ্রের। এই খবর সামনে আসতেই চরম বিড়ম্বনা তৈরি হয়েছে। অন্যদিকে চাপ দিয়ে টাকা হাতানোর অভিযোগ নিয়ে নারায়ণ কিঙ্কর মিশ্র চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে, কিন্তু তাতেও এই সমস্যার সমাধান হয়নি। তাই এক প্রকার বাধ্য হয়েই নারায়ণ কিঙ্কর মিশ্র থানায় সিন্টু সেনাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয়, সমস্ত টাকা ১০ টাকার স্ট্যাম্প পেপারে ফেরত দেওয়ার লিখিত আশ্বাস দিলেও সিন্টু তা ফেরত দেয়নি বলে অভিযোগ। উপরন্তু টাকা ফেরত চাইলে নারায়ণ কিঙ্কর মিশ্রের মাথায় সিন্টু আর তার দলবল মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর করে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি, জানিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। এছাড়া এই অভিযোগ তুলে পুলিশের কাছে জানিয়ে ক্ষান্ত হননি নারায়ণ কিঙ্কর মিশ্র। তিনি বিষয়টি আদালতে টেনে নিয়ে গিয়েছেন। নারায়ণ কিঙ্কর
কিঙ্কর মিশ্র তমলুক জেলা আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। নারায়ণ কিঙ্কর মিশ্র 3 বার বিজেপির প্রার্থী হয়েছিলেন বিধানসভায়, তবে 3 বারই হেরেছেন। 33 বছর ধরে বিজেপি করছেন তিনি। তারপরও বিজেপি নেতাদের এই কীর্তিকলাপে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। যদিও বিজেপি নেতা সিন্টু সেনাপতি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সিন্টুর পাল্টা সাফাই, নারায়ণ কিঙ্কর মিশ্র বিজেপির কেউ না। 2026 সালের বিধানসভা নির্বাচন আসছে, তাই নারায়ণ কিঙ্কর মিশ্র তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে তাকে বদনাম করতে চাইছে। বিধানসভার বাজেট অধিবেশনে নজিরবিহীন তরজায় তপ্ত হয়ে উঠল বিধানসভা। আর এই চরম বিতণ্ডায় জড়ালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্তর্বর্তী বাজেটে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে অনুপ্রবেশকারী এবং ক্রিমিনাল ইস্যু তুলে তৃণমূলকে নিশানা করেন অগ্নিমিত্রা পাল। সাম্প্রদায়িক তাস বিধানসভার অধিবেশনে খেলতেই তেতে ওঠেন মন্ত্রী ফিরহাদ। সরাসরি অগ্নিমিত্রার মুখের উপর জবাব দেন ফিরহাদ। তাতে উত্তপ্ত বাতাবরণ তৈরি হয় বিধানসভায়। বাজেট আলোচনার পরিবর্তে বিজেপি বিধায়কের এমন মন্তব্যে বিধানসভার গরিমা নষ্ট হয় বলে মনে করছেন অনেকেই। এদিকে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ অর্থ নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাতের সাক্ষী থাকল রাজ্য বিধানসভা। সেটাকেই আক্রমণ করে সাম্প্রদায়িক তাস খেলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এমনকি ক্রিমিনাল তৈরির কাজ করছে রাজ্য সরকার বলতেই উত্তাল হয়ে ওঠে বিধানসভা। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, এই সরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিচ্ছেন। এই সরকার মাদ্রাসা শিক্ষায় বাজেট বাড়িয়েছে। মাদ্রাসা পড়ার পরে কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না কেউ কেন ক্রিমিনাল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাস শিক্ষায় বাজেটে বরাদ্দ 10% বেড়েছে। তা সত্যি শিক্ষায় নাকি অনুপ্রবেশকারীদের বাঁচাতে? নিজেদের রাজনৈতিক এজেন্ডা তৈরি করতে এসব করা হয়েছে। অন্যদিকে অগ্নিমিত্রা পালের বক্তব্যে তীব্র বিরোধিতা করে ফিরহাদ হাকিম বলেন, এমনকি তুলোধনা করেন রাজ্যের মন্ত্রী। ফিরহাদ হাকিম পাল্টা জবাবে বলেন, সংখ্যালঘুরা ক্রিমিনাল নয়, স্বাধীনতা আন্দোলনে আমরা প্রাণ দিয়েছি, অথচ আপনারা আমাদের ঘৃণা করেন। আমরা ক্রিমিনাল নয়। এপিজে আব্দুল কালাম কি ক্রিমিনাল ছিলেন? কাজী নজরুল ইসলাম কি ক্রিমিনাল ছিলেন? মুসলমানরা কখনোই অপরাধী নয়। আপনাদের লজ্জা হওয়া উচিত। এই দেশ সকলের, কোনো একটি সম্প্রদায়ের একার নয়। এছাড়া এই মন্তব্যগুলির পর বিধানসভায় চিৎকার, স্লোগান এবং পাল্টা মন্তব্যে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অধ্যক্ষ একাধিকবার হস্তক্ষেপ করে সদস্যদের শান্ত থাকার আবেদন জানান। যদিও অধিবেশন কক্ষের পরিবেশ ছিল প্রবল উত্তেজনাপূর্ণ, তখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অগ্নিমিত্রার উদ্দেশ্যে বলেন, এমন কোনো শব্দ বলবেন না যাতে অন্য কেউ আঘাত পান। এমন কোনো মন্তব্য করবেন না যা নির্দিষ্ট করে কোনো একটি সম্প্রদায়কে আঘাত করে। মেঘালয়ের তাসখাই এলাকার একটি কয়লা খনিতে গতকাল ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় কমপক্ষে 18 জন শ্রমিক মারা গিয়েছেন। পুলিশ এবং জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ চালায়। তবে এই ঘটনা নিয়ে এখন জাতীয় রাজনীতি উত্তাল। এত মানুষের মৃত্যু হলেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তেমন কোনো সাড়া মেলেনি। আর গতকাল এই ঘটনা নিয়ে সেখানকার সরকারকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে মেঘালয়ে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল, তাই এই ঘটনা নিয়ে তারা সোচ্চার হবেন সেটাই স্বাভাবিক। তাই এই ঘটনা নিয়ে আজ এক্স হ্যান্ডেলে সুর চড়িয়েছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ লিখেছেন, মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলসের একটি অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 18 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ওই রাজ্যের শাসন ক্ষমতায় থাকা ব্যক্তিদের অপরাধমূলক মানসিকতাকে উন্মোচিত করেছে। পুলিশ সূত্রে খবর, খনিতে শ্রমিকদের কর্মরত অবস্থায় বিস্ফোরণটি হয়। সেখানে উপস্থিত শ্রমিকদের মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক ছিলেন। একাধিক নিহত শ্রমিকদের বাড়ি নানা রাজ্যে। অন্যান্য নিহতদের পরিচয় যাচাই করা হচ্ছে। মেঘালয় পুলিশ উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালাচ্ছে। অন্যদিকে তদন্তকারীরা খনির নিরাপত্তা লঙ্ঘন অথবা বিস্ফোরক গ্যাসের উপস্থিতি সম্ভাব্য কারণ হিসেবে মনে করছেন। নিরাপত্তা এবং তদন্তের স্বার্থে খনিটি সিল করা হয়েছে। এই ঘটনা নিয়ে তৃণমূলের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দেগে লিখেছেন, এরা ছিল দারিদ্র্য, শোষণ এবং নিয়ন্ত্রক ব্যবস্থার সম্পূর্ণ পতনের কারণে মৃত্যুকূপে ঠেলে দেওয়া শ্রমিক। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, প্রশাসনিক নীরবতা এবং কাঠামোগত দুর্নীতি ছাড়া অবৈধ খনি চালানো সম্ভব নয়। এই শ্রমিকদের রক্ত রাজ্যের ক্ষমতাসীন এনপিপি সরকারের হাতকে কলঙ্কিত করেছে। এছাড়া রাজ্য প্রশাসন এখন নিহত শ্রমিকদের পরিবারকে তথ্য জানাচ্ছে। মেডিকেল টিম উদ্ধার
ও ময়নাতদন্তের জন্য কাজ করছে। উদ্ধার অভিযান চলাকালীন হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মেঘালয়ের কয়লা খনিতে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন থেকেই উদ্বেগ রয়েছে। এই দুর্ঘটনা আবারও নিরাপত্তা মানদণ্ড ও নিয়ম নীতি মেনে না চলার গুরুত্ব প্রমাণ করল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা রইল। খনি অপারেটর থেকে শুরু করে এই বেআইনি পরিবেশকে প্রশ্রয় দেওয়া কর্তারা পর্যন্ত যারা এই কাজের জন্য দায়ী, তাদের সবাইকে শনাক্ত করে বিচার ও শাস্তি দিতে হবে। এখন আর দাঙ্গা হয় না, কারফিউও নেই। উত্তরপ্রদেশে এখন শুধুই উন্নয়নের জোয়ার। হরিদ্বারের এক সন্ত সম্মেলনে এভাবেই নিজের রাজ্যের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার দাবি, একসময় বিমারু রাজ্য আজ ভারতের অর্থনীতির অন্যতম শক্তিশালী স্তম্ভ। এদিন হরিদ্বারে এক আধ্যাত্মিক সমাবেশে যোগ দিয়ে মেজাজি রূপেই ধরা দেন যোগী। তার বক্তৃতায় বারবার উঠে আসে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলার উন্নতির কথা। জনসভার ভিড় লক্ষ্য করে তিনি বলেন, না কারফিউ না দাঙ্গা, ইউপি মে সব চাঙ্গা। অর্থাৎ দাঙ্গা আর কারফিউর দিন পেরিয়ে উত্তরপ্রদেশ এখন শান্ত ও স্থিতিশীল। মুখ্যমন্ত্রীর দাবি, গত কয়েক বছরে তার সরকার রাজ্যের গুন্ডারাজ সমূলে নির্মূল করেছে। অপরাধীদের মনে এখন আইনের ভয় তৈরি হয়েছে। যোগী এদিন শুধু উন্নয়নের কথাই বলেই থেমে থাকেননি, তার গলায় শোনা গিয়েছে কড়া হিন্দুত্বের সুরও। তিনি বলেন, ভারত কেবল মাটির টুকরো নয়, এটি ঋষি মুনিদের তপভূমি। উত্তরপ্রদেশ আজ সেই সনাতন ঐতিহ্যের ধারক। বদ্রীনাথ এবং কেদারনাথের প্রসঙ্গ টেনে তিনি জানান, এই ধামগুলি কেবল আস্থার কেন্দ্র নয়, এগুলি জাতীয় চেতনার প্রাণ কেন্দ্র। বক্তৃতার এক পর্যায়ে তিনি বিরোধীদেরও এক হাত নেন। তার মতে, আগে উত্তরপ্রদেশকে অবহেলার চোখে দেখা হতো, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামোয় আমূল পরিবর্তন এসেছে। আধ্যাত্মিক পর্যটনকেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। এদিন গেরুয়া বসনধারী মুখ্যমন্ত্রীর কথা শুনতে ভিড় জমিয়েছিলেন বহু সাধু সন্ত ও সাধারণ মানুষ। উত্তরাখণ্ডের মাটিতে দাঁড়িয়ে নিজের সরকারের সাফল্যের এই প্রচার আসন্ন রাজনৈতিক লড়াইয়ের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যোগী স্পষ্ট করে দিয়েছেন, আগামীর উত্তরপ্রদেশ হবে দাঙ্গা মুক্ত এবং প্রগতিশীল এক আধুনিক রাজ্য। বিহারের বিধানসভা নির্বাচনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন পিকে ওরফে প্রশান্ত কিশোর। ভোটকুশলী এবং রাজনীতিক প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল জনসুরজ পার্টি গতকাল ওই মামলার আবেদন খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 2025 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত বিহার নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করা হয়েছিল ওই আবেদনে। বিহার বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে করা ওই পিটিশনের শুনানিতে আবেদনটি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। জনসুরাজ পার্টির আবেদন এবং দাবি সুপ্রিম কোর্ট মানতে অস্বীকার করেছে। এদিকে বিধানসভা নির্বাচনের সময় কিছু অবৈধ এবং আইন বহির্ভূত কাজ হয়েছে, যার জেরে নির্বাচনের স্বাধীনতা নষ্ট হয়েছে বলে দাবি করেছিল জনসুরজ পার্টি। জনসুরজ পার্টি নির্বাচনী ময়দানে প্রথমবার অংশ নিয়েই শোচনীয়ভাবে পরাজিত হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করা 238টি আসনের মধ্যে একটিতেও জয়লাভ করতে পারেনি। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনায় বেশ বড় পরিমাণ অর্থ দিয়েছিলেন। প্রত্যেক মহিলাকে 10,000 টাকা সরাসরি ব্যাংক ট্রান্সফার করা হয়েছে, যা তখন আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় নির্বাচনকে প্রভাবিত করেছে বলে দাবি করে পিকের দল। এবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ আবেদনটি শুনতে অস্বীকার করে, আর বেঞ্চ পাল্টা প্রশ্ন তোলে, আপনার দল কত ভোট পেয়েছে? জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে, আর আপনারা প্রচার পাওয়ার জন্য এই বিচারের মঞ্চকে ব্যবহার করছেন। অন্যদিকে সুপ্রিম কোর্ট জনসুরাজ পার্টিকে পাটনা হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে। তবে জনসুরজ পার্টির আইনজীবী চন্দ্র উদয় সিং বলেছেন, এগুলি দরিদ্র রাজ্য এবং বাজেটে এর জন্য কোনো সংস্থান ছিল না, এটি কোনো নীতিগত বিষয় ছিল না। কিন্তু সেখানকার ক্ষমতাসীন জোট সরকার নির্বাচনী সময়েই এই পদক্ষেপ নিয়েছিল, যখন নির্বাচনী আচরণবিধি কার্যকর ছিল। তাই তারা প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা করে জমা দিয়েছে। এটি নির্বাচনী আচরণবিধির একটি সুস্পষ্ট লঙ্ঘন। পাল্টা বিচারপতি জয়মাল্য বাগচি জনসুরজ পার্টির আইনজীবীকে প্রশ্ন করেন, আপনারা এটা কিভাবে বলতে পারেন? ক্ষমতায় এলে আপনারাও তো একই কাজ করবেন, হাইকোর্টে না যাওয়ার যুক্তি কি? এটি কোনো সর্বভারতীয় বিষয় নয়, রাজ্যে একটি হাইকোর্ট আছে, সেখানে গিয়ে প্রতিকার চান। এছাড়া পিকের দলের দাবি ছিল সংবিধানের 14, 21, 112, 202 এবং 324 ধারাকে লঙ্ঘন করেছে। নির্বাচন কমিশনকে রিপ্রেজেন্টেশন অব পিপল অ্যাক্টের 123 ধারা অনুযায়ী এসব বিধি লঙ্ঘনকে নির্বাচনী দুর্নীতি হিসেবে গণ্য করে নতুন করে আবার নির্বাচনের নির্দেশ দিতে হবে।
তখনই প্রধান বিচারপতি সূর্যকান্ত ভর্ৎসনা করেন, ওই নির্বাচনে আপনার দল কত ভোট পেয়েছিল, জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু এখন আপনি জনপ্রিয়তা অর্জনের জন্য বিচার বিভাগীয় মঞ্চকে ব্যবহার করছেন। নির্বাচনে এটা প্রমাণ করতে হবে যে নির্দিষ্ট প্রার্থীরা সুবিধা পেয়েছেন, আর তখনই দুর্নীতিমূলক কার্যকলাপ হিসেবে গণ্য হবে। আমরা এই বিষয়টি নিয়ে অত্যন্ত আন্তরিক, কিন্তু এমন একটি পক্ষের কথা শোনাচ্ছে জনহিতৈষী আবেদনকারীদের কথা শুনতে বেশি আগ্রহী, যারা সবকিছু হারিয়েছে।